আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কচু রান্না করব। যে কারণে কচু কেটে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কচু কেটে রেখেছি। কচুটা আসলে আগে কাটা হয়েছিল, তাই একটু লাল লাল হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আমি কচু রান্না করব। আর এইভাবে কচুর চিংড়ি কে কে পছন্দ করেন জানাবেন। তা আমার কাছে রান্নাটা শিখে নিন চিংড়ি এবং কচু দিয়ে আজকের আমার রেসিপি। তো তরকারি রান্না করার জন্য আমি সব সময়ই মশলা গুলিয়ে নিই। এখানে ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ, এটাকে ভিজিয়ে নেব। তারপর নিয়ে নিলাম অল্প পরিমাণের জিরার গুঁড়া। যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো, তাই মরিচ নিলাম 1 চামচ। এই হলুদের রঙটা একটু বেশি হয়, তাই এখানে আমি আধা চামচের একটু বেশি হলুদ নিয়ে নিলাম। এখানে দিয়ে নিচ্ছি রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে নিচ্ছি, কারণ আমি একটু তরকারিতে আদা বাটা রসুন বাটা দিই অল্প অল্প। আমি মশলাটাকে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিব, কারণ গলিয়ে রাখলে কিন্তু বাটা মশলার মতো লাগে, অনেক সময় ঘন হয়ে আসে। আমি তরকারি রান্না করার আগে কিন্তু এগুলো রেডি করে নিই, তারপর পেঁয়াজ ভেজে এই মশলাটাকে ভাজি করি। একটু নাড়া দিয়ে চামচ দিয়ে নাড়া দিয়ে এটাকে গুলিয়ে নিলাম। এটা কিছুক্ষণ ভেজা থাকবে। আর অন্যান্য রান্নার রেসিপিটা রেডি করছি, এভাবে দেখে নেবেন কীভাবে রেসিপিটা রেডি করা হয়। সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে লবণ, যেটা আমি দিতে ভুলে গেছি। আপনারা ভাববেন যে আমি তো লবণই দিলাম না, তাই এই যে দেখেন 1 চামচ লবণ দিয়ে নিলাম। আর একটু সামান্য দিই, যেহেতু আমি ঝোল ঝোল করবো, এই লবণটাও একটু গুলিয়ে নিলাম। দেখেন অলরেডি কিন্তু মশলাটা ঘন হয়ে আসছে। বন্ধুরা, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজটাকে একটু ভেজে তারপর মশলাটা দিয়ে দেব এটার ভেতর। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে সেখানে কিন্তু আমি মশলা দিয়ে দেবো। যেহেতু লাল লাল হয়নি, আর একটু ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। মানে এখানে কিন্তু আমি বড় বড় পেঁয়াজ ছিল কিছু আস্ত দিয়ে দিয়েছি, শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে। সে রান্না হয়ে যাক, পেঁয়াজগুলো কেটে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এখানে একেবারে পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এটার মধ্যে। বেশি লাল করা যাবে না, একটু ভাজা ভাজা প্রক্রিয়ায় থাক। আমার গোলানো মশলাটা আমি এভাবে দিয়ে দিলাম, পরে বাটিটা ধুয়ে দিয়ে দেবো। এখানে আসলে আস্তে আস্তে করে মশলা ভুনতে হয়। মশলা আপনি যত ভুনবেন ততই মশলার স্বাদ বের হবে। সেই কারণে আমাদের এই ভুনাভুনিটা একটু বেশি করতে হয়। তা আমারও মশলা ভুনতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে সময়ের অভাবে দেখা যায় তাড়াহুড়া করে রাঁধতে হয়। তাড়াহুড়া করে রান্নার টেস্ট পাওয়া যায় না। দেখবেন আপনি যত মশলা ভুনবেন তত কিন্তু মশলার একটা ঘ্রাণ চলে আসবে। প্লাস হচ্ছে মশলার যে একটা তেল, মানে তেলটা কিন্তু উপরে উঠে আসবে। আপনি ভুনতে থাকবেন আর তেলগুলো কিন্তু উপরে আসতে থাকবে। এই মশলার তেল উপরে আসলেই কিন্তু মশলার টেস্টটা বেরিয়ে আসে। তো এখন এই একটু ভুনা হয়েছে, আমি যেটুকু বাটিতে ছিল মশলার পানি, সেই পানি থেকে দিয়ে দিচ্ছি। এখন আর একটু কিছুক্ষণ ভুনবো। আমি এরকম 3-4 বার করি, আমি যদি এতবার দেখাবো না আপনাদেরকে। আমি 3-4 বার মশলাটাকে ভুনে নিই এইভাবে। এই সোনালি, শোনাই শোনা মাছের পানি নেই এখনো। এইভাবে মাছটাকে আসলে ভালো করে একটু ধুয়ে নিব।
ভুনে নিয়ে তারপরে এটা ভুনা হলে এটার ভিতর কচুগুলো আছে, আমাদের কচুগুলো দিয়ে দিতে হবে। তাহলে চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। এটার ভিতর আমি লতাগুলোকে ঢেলে দিব, কচুগুলোকে ঢেলে দিব। মাছটা নষ্ট হয়ে গেছে, লতা রান্না করতে করতে কচু নামটাই ভুলে গেছে। এটা হচ্ছে এই কচুর নিচের দিকটা দিয়ে আমি বড়া বানিয়েছি, আর কোটটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে সেটাকে কেটে কেটে রেখেছিলাম। এখানে যে চিংড়ি মাছ দিয়ে তাকে রান্না করা হচ্ছে। একটু ঢেকে জালটাকে কমিয়ে দিয়েছি, আসলে জাল না কমালে এটা নরম হবে না, সেই কারণে ঢাকনাটাকে উঠিয়ে লাড়া দিয়ে দিই। দেখি কী অবস্থা। জলটাকে আরেকটু আসলে কমাতে হবে। দেখতে হবে যে আসলে কচুটা মজে গেছে কিনা। কচুটা যদি নরম হয়ে যায় তখন আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিব, কারণ কচুটাতে এত ঝুল খাওয়া যাবে না। অনেকটা নরম হয়ে গেছে, এখন আমি এটার ভিতর ঝোল দিয়ে ঢেলে দেবো। অনেকটা তেল বেরিয়ে এসেছে এটার ভিতর থেকে। এই হচ্ছে আমার রান্নার, কচুর রান্নার প্রায় শেষের দিকে। এখন শুধু ঝোল দিয়ে আর কিছুক্ষণ আমি জল দেবো। এখন আমি গরম পানি ঢেলে দিচ্ছি এখানে, সামান্য গরম পানি দিয়ে তারপর আমাদের রান্নাটা আর কিছুক্ষণ ঝোলে রাখলেই রান্না হয়ে যাবে। তবুও আরও কিছুক্ষণ রাখতে হবে, বোঝা যাচ্ছে। এত ঝোলও রাখবো না, একটু মাখা হবে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি শুকনো মরিচ দেওয়া হয়েছে, তারপর আমি একটু ঝাল খাই বলে আসলে কাঁচামরিচটা দেওয়ার, অন্য কোনো কারণ নেই কাঁচামরিচ দেওয়ার। আমার এটা আরেকটু আর কি নরম হবে, তারপর আমি নামিয়ে ফেলব। ফাইনালি কচু তরকারি হয়ে গেছে মনে হয়। দেখেন এটার আসলে ধোঁয়া হচ্ছে, ধোঁয়া জ্বালায় কিছুই দেখা যায় না। এই হলো হচ্ছে আমাদের অবস্থা। কচু তরকারিটা এরকম কাটলে ভালো হয় নাকি আর একটু ঝোলটা শুকাতে হবে বুঝতেছি না। তো আমার মনে হয় তো এরকম একটু মাখা মাখা ঝোল হলেই ভালো, মাখা মাখা ঝোল হলে খেতে মজা লাগে। এখানে সব কিছুই হয়ে গেছে। যাই হোক, আপনাদের সবাইকে কচু তরকারি খাওয়ার দাওয়াত রইল। এটা হচ্ছে কচু চিংড়ি। এই কচু চিংড়ির তরকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।